অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনেককে হতাশ মির্জা ফখরুল। উগ্রবাদে ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা নেতাদের। জুলাই সনদ সই করে বাইরে ভিন্ন অবস্থানের সমালোচনা। নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন, ঠেকাতে হবে এআই অপব্যবহার। সশস্ত্র সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি। ভোটে আগে পরে 8 দিন মাঠে রাখার প্রস্তাব। কোটা আন্দোলনের আড়ালে নীল নকশায় আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত। শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনাল আইনের সমালোচনা। এমপিভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে অনড় অবস্থান। বিএনপির সংহতি। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস নেতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে অনেক অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয়। আলাদা কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন কথা বলছে। উগ্রবাদে ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কাও জানান তারা। জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে কথার লড়াই। সনদ স্বাক্ষরের পরও সেই ধারা থেকে বের হওয়ার লক্ষণ নেই। সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রাজনীতিতে ঐক্যের সম্ভাবনার মধ্যে অনৈক্যের সুরে হতাশা প্রকাশ করেন। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রাজনীতির মধ্যেই যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে। কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রকামী দলগুলো উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করে বিএনপির নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ 7 মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া 84টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও 26টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি, বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন, সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ
এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়, এখন সেই সময় নেই। বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী সংসদে এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জয়পুরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দলটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, এনসিপি সরকারি বা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে। আগামীর যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামীর সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি না। নির্বাচন সামনে রেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক আগুন স্বাভাবিক নয়, বরং পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে রাজধানীর পল্টন জাতীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়তে থাকবে। এই কারণে ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতে নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ। রাশেদ খান আরও বলেন, যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করতে চেয়েছে তারা প্রকৃত জুলাই যোদ্ধা হতে পারে না। আইনি ভিত্তি দিয়ে সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ। পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আপনারা অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। নির্বাচনের ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী এবং সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসি। এদিকে ভোটের আগে পরে 8 দিন মাঠে রাখার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে সশস্ত্র সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি। এছাড়া বর্ডার গার্ড, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র্যাব ও স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি ছিলেন বৈঠকে। দুপুরে ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই। ভোটের সময় মাঠে থাকবেন 1.5 লাখ পুলিশ, 6 লাখ আনসার সদস্য, এছাড়া 90,000 সেনা সদস্য মাঠে থাকবেন। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। এটা আমরা পরীক্ষা করে দেখব। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার। তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন এটা পর্যায়ক্রমিকভাবে এই সমস্ত জিনিসগুলোকে আরো ফাইন টিউন করব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীলনকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে ট্রাইব্যুনালে এমন দাবি করেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তিনি আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এসব কথা বলে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনাল আইনের সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই যে বক্তব্যগুলি প্রশাসনের পক্ষ থেকে যেভাবে বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও তারা দেশকে উন্নয়নের সোপানে পরিণত করেছেন। কোটা সংস্কার আন্দোলনের নামে নীল নকশার মাধ্যমে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা নিরপরাধ বলেও দাবি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। কোনো সরকারি ভুলের উঠে না, এইসব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে, এই সরকারের আমলেও কিছু হয়েছে।
কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে 15 বছরে, সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফরমাচার্যে রাখেন নাই। শেখ হাসিনার আইনজীবী আদালতে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেননি। সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, গত 54 বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে। রাজাকারের নাতিপুতি শব্দটা, যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন না। এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে। আওয়ামী লীগের উন্নয়ন প্রসঙ্গে ট্রাইব্যুনালের একজন বিচারপতি শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন, তাহলে কি বিগত সরকারের আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ ছিল? আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এদিকে সমাবেশে সংহতি জানিয়ে বিএনপির নেতারা বলেছেন, সরকার গঠন করলে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে। দাবি দেওয়া মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, আমাদেরকে আপনারা বিভিন্নভাবে এই 20%, 10%, 5%, 500 টাকা এই ধরনের এই ভুয়া প্রজ্ঞাপন থেকে আপনারা বিরত থাকুন। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? এটা আমাদের বোধগম্য নয়। সরকার গেল, সরকার আসলো, কিন্তু সরকার যাবার আগে বলে শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে, কিন্তু ওই সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন 54 বছরেও কেউ কথা রাখেনি, সবাই আসছে আর গেছে। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি, চাকুরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা। রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এ ব্যাপারে আরো জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচিটি সময় যত গড়াচ্ছে, জনসমাগম এবং শিক্ষকদের ভিড় কিন্তু ততই বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গণপরিবহনে, বাসে শিক্ষকরা এখানে আসছেন, জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন, কথা বলছেন। তাদের যে 3 দফা দাবি, বাড়ি ভাড়া 20% বৃদ্ধি, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%, যেই দাবিতে তারা 8 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করার পর আজ 9ম দিনে মহাসমাবেশের ডাক দিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের সেই 3 দফা দাবি আদায়ে আজও কিন্তু এখানে সেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সকাল থেকেই স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। একটি বিষয় আমরা কিছুক্ষণ আগে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছি। শিক্ষক নেতারা আমাদেরকে জানালেন যে তাদের আগামীকালকের কর্মসূচিটি তারা বিকেল 4টার সময় গণমাধ্যমকে জানাবেন। একটু আগে এখানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি এসেছিলেন। তিনি সংহতি জানিয়েছেন আন্দোলনের সঙ্গে এবং বিএনপি সরকার গঠন করলে সমস্ত এমপিওভুক্ত শিক্ষকদেরকে
সরকারিকরণ করা হবে এমন একটি আশ্বাস তিনি এখানে দিয়ে গিয়েছেন। ঠিক তার কিছুক্ষণ পরই এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এসেছিলেন। তিনিও শিক্ষকদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন এবং বলেছেন একটি দেশে শিক্ষকরা রাজপথে থাকলে সেই দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়তে পারে এবং এটি একটি সরকারের জন্য লজ্জার যে দেশে শিক্ষকরা রাজপথে থাকেন। আমরা এখানে শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম, প্রত্যেক শিক্ষকই আমাদের সঙ্গে কথা বলার সময় বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই 3 দফা দাবি আদায় করে প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা ছেড়ে যাবেন না। এবং আজকে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান আন্দোলনের পক্ষে জানানোর পর থেকেই কিন্তু শিক্ষকদেরও অবস্থান আরও দৃঢ় হয়েছে এমনটি আমরা দেখছি। তো এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের মহাসমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। সময় সংবাদে আরও থাকছে। শাহজালালের কার্গো ভিলেজে আগুনের 2 দিন পর পণ্য খালাস শুরু, 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি। ক্ষতিপূরণে সরকারকে বিশেষ তহবিল গঠনের আহ্বান ব্যবসায়ীদের। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে। সেই ক্ষত থেকে এই রক্তক্ষরণে মৃত্যু হয় বলে জানিয়েছে ময়না তদন্তকারী চিকিৎসক। পুলিশের সুরতহাল প্রতিবেদনে আছে একই তথ্য। এদিকে ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জোবায়েদের। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না গেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সহপাঠীদের। এখনো বিশ্বাসই করতে পারছেন না আদরের সন্তান আর নেই। গণমাধ্যমে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের বাবা। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। আমার পরিবার পরিজন ভাই বেড়াত লইয়া চলতে পারি সেটা দোয়াটুকু মহারাব্বুল আলামিনের কাছে চাই। আর আপনারাও আমার উদ্ধারের জন্য দোয়া করবেন। আর কি বলুন, আমি সুস্থ বিচার চাই। সোমবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয় জোবায়েদের মরদেহের। সকাল থেকেই সহপাঠীরা অপেক্ষা করেন সেখানে। সময় মতো আসামিদের ধরতে না পারলে কঠোর কর্মসূচির কথা জানান তারা। অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দ্রুত মানে বিচারের কার্যক্রম শুরু করতে পারে। যারা প্রকৃত দোষী তাদের যাতে দ্রুত গ্রেফতার করে সর্বশাস্তি ফাঁসি নিশ্চিত সেই দাবি জানাচ্ছি সরকারের প্রতি। পুলিশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত বলছে জোবায়েদের গলায় ধারালো অস্ত্রের বড় ক্ষত হয়েছে। এতেই রক্তক্ষরণে মৃত্যু হয় তার। ময়নাতদন্ত শেষে মরদেহ আনা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তৈরি হয় আবেগঘন পরিবেশের। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। পরে বাদজোহর অনুষ্ঠিত হয় জানাজা। জানাজা শেষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা মোটেও গ্রহণযোগ্য না। আমরা শুরু থেকেই এই বিষয়ে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে খুনিদের আইনের আওতায় আনার সহযোগিতা প্রদান করে যাচ্ছে। পুলিশ বলছে প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড। জোবায়েদের ছাত্রীকে আটকের পর করা হয় জিজ্ঞাসাবাদ। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনি করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। সিসিটিভি ফুটেজে হত্যার পর পালাতে দেখা যায় 2 জনকে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রফিক ভবনের সামনে। কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সমিতি, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে লালবাগ বিভাগের উপকমিশনার, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এবং এখানে তারা বক্তব্য রেখেছে প্রত্যেকেই। এবং যেটি তারা বলার চেষ্টা করেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল সকাল 10টার মধ্যে এই যে জোবায়েদ হোসাইনকে যারা হত্যা করেছে তাদের যে সরাসরি যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় না
না আনলে কঠোর কর্মসূচির তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং সেটির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ উপাচার্য উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং এটির শেষ তারা দেখে ছাড়বেন। আর পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামীকাল সকাল 10টায় যে আলটিমেটাম দেওয়া হয়েছে তাদের যে তদন্তের অগ্রগতি কালকে 10টা পর্যন্ত তাদের সময় লাগবে না, এর আগেই তারা আসামিদেরকে ধরে ফেলতে পারবেন বলে এখানে আশ্বস্ত করেছেন উপকমিশনার। এছাড়াও থানার ওসি বিভিন্ন এসআইয়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল। ব্রিফিং চলাকালীন সময়ে উচ্চবাচ্য হয়েছে এখানে যারা ছাত্ররা ছিল তারা বারবার বলেছেন যে বিভিন্ন কালক্ষেপণ করা হয়েছে। বংশাল থানার ওসির বিরুদ্ধে এসআইয়ের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন। উপকমিশনার বলেছেন যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তারা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তবে তাদের এখন সবারই প্রধান টার্গেট হচ্ছে এই ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা। পুলিশের সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তর প্রতিবেদন আমাদের প্রতিবেদন বলতে ময়নাতদন্তের প্রাথমিক যে ধারণা সেটি থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত জোবায়েদের যে মাথার যে নিচে এবং গলার ডান পাশে একটি ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে এবং সেই ক্ষতটির কারণেই তার মৃত্যু হয়েছে এবং সেটি তারা যখন পর্যালোচনা করেছে তখন তারা দেখেছে এই ক্ষত থেকেই প্রচুর পরিমাণ রক্ত ঝরেছে এবং তাকে আঘাত করা হয়েছিল সেই ভবনের নিচের তলায়। সে বাঁচার জন্য দ্বিতীয় এবং তৃতীয় তলা পর্যন্ত ওঠার চেষ্টা করেছিল, তখনই আসলে তৃতীয় তলায় যাওয়ার পর তার মৃত্যু হয়। এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে। আর তদন্তের ক্ষেত্রে যেটি বলেছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে না বললেও আমাদেরকে ক্যামেরার বাইরেও বিভিন্ন তথ্য তারা জানিয়েছে। সেটি যেটি বলেছে যে এই ঘটনা এখন পর্যন্ত যতটুকু তদন্ত তাতে প্রেম ঘটিত ত্রিভুজ প্রেমের একটি পরিণতি হয়েছে এবং সে কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে তাদের এখন পর্যন্ত তদন্তে তারা পেয়েছে। এই ছিল আসলে আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র হত্যার সবশেষ তথ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে সহকর্মী মাসুদুর রহমান সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের 2 দিন পর শুরু হলো পণ্য খালাস। চলছে ফায়ার সার্ভিসের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। এদিকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম, নেই কোনো ভোগান্তির খবর। অগ্নিকাণ্ডের 3য় দিনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে চলছে দমকল বাহিনীর পর্যবেক্ষণ। সকাল থেকে ভবনের ভেতরে বাহিরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার দুপুরের পর বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। প্রায় একদিনের চেষ্টায় রবিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নেভানোর পরও দুর্ঘটনা এড়াতে সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষা করতে দেখা যায় 9 নম্বর গেটের সামনে। আমার 5টা কনসাইনমেন্ট আছে, তা আমার মাল আদৌ আছে কিনা, মানে আমার তো ডিউটি দেওয়া আছে, আজ অবধি আমি মালটা ডেলিভারি পাইনি। গতকালকে যেটা আসছে সেই মাল নেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু সাফিসিয়েন্ট প্রস্তুতি এখনো নাই, আমরা মালামাল ডেলিভারি নিতে পারতেছি না। সোমবার দুপুরের পর বন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাসের কাজ শুরু করার কথা জানায় ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এখনই শুরু হবে 9 নম্বর গেট। একটা মাল অলরেডি সব প্রসেস কমপ্লিট হয়েছে, চলে আসতেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই ওই সিএনএফ এর মালটা এখন ডেলিভারি হবে। নতুন ফ্লাইট যেগুলো নামছে এগুলোর সকল মাল ডেলিভারি হবে। এদিকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম। মেলেনি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইএবি। সোমবার সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ক্ষতি কাটিয়ে উঠতে 24 ঘন্টা কাস্টম খোলার আহ্বান জানান ব্যবসায়ীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি গুদামে আগুনের ঘটনায় কাঁচামাল, স্যাম্পল সহ নথিপত্র পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন সময় পার করছেন ব্যবসায়ীরা। দেশের প্রধান বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও রফতানিকারকদের ধারণা পরিমাণ 12,000 কোটি টাকার বেশি হতে পারে। এর মধ্যে শুধু ওষুধ খাতের ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। সোমবার দুপুরে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইএবি আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে। আর বীমার বাইরে পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণও সহায়তা চান তারা। যখনই কোনো ইনসিডেন্ট ঘটে
তখনই দেখা যায় যে তারা নানা রকমের শর্ত নিয়ে আমাদের সামনে হাজির হয়। তো এই ধরনের কোনো তালবাহানা কোনো শর্ত নিয়ে যাতে হাজির হতে না পারে এই ব্যাপারে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। ব্যবসায়ীরা বলেন কাঁচামাল নষ্টের প্রভাব আগামী 2 থেকে 6 মাস পর বাজারে পড়বে। নতুন আমদানি করা মালামাল বন্দরের জটিলতা কমিয়ে সরাসরি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা। আমার যেমন একটি নার্কোটিক প্রোডাক্ট ডিস্ট্রয় হয়েছে, নার্কোটিকের একটি বাৎসরিক কোটা থাকে, এখন আবার নতুন করে আবার আমার কোটা নির্ধারণ করে ডিজি ড্রাগস নার্কোটিক্সকে পাস করে আবার নিয়ে আসতে হবে, এটা 4 থেকে 6 মাস। তারা কেন মনিটরিং করলো না? তারা কেন তাদের একটা সার্বক্ষণিক 24 ঘন্টা ক্যামেরাতে মনিটরিং থাকার কথা। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা আহরণের যে আপনার সেক্টর, সেই সেক্টর আপনার স্থবির হয়ে যাবে। অনুষ্ঠানে আগুন দ্রুত নেভাতে কর্তৃপক্ষের গাফলতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক পণ্য পরিবহন কোম্পানিগুলো মালামাল স্থানান্তরে অনীহা প্রকাশ করতে শুরু করেছে বলেও অভিযোগ আসে আলোচনায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটে বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে অ্যানেন্টেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয়। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকা। অন্য আসামিদের মধ্যে রয়েছেন অ্যানেন্টেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ মোট 26 জন। দশ বছরে অকেজো বরিশাল মহানগরে স্থাপন করা সিটি কর্পোরেশনের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে কেবল সহ চুরি হচ্ছে 70টিরও বেশি, অথচ জানে না কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে বরিশাল বিভাগ জুড়ে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সবই বেড়েই চলছে। যদিও বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। 2015-16 অর্থবছরে বরিশাল শহরের 58টি স্থানে 416টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন, কিন্তু বর্তমানে একটিও সচল নেই। কেবল সহ চুরি হয়ে গেছে 70টিরও বেশি ক্যামেরা। নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। আমাদের যদি ক্যামেরা চালু থাকে তো দুর্ঘটনা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারলাম যে কে এই দুর্ঘটনা ঘটাইছে। সিসি ক্যামেরা যদি সচল থাকতো তাহলে নিরিবিলি রাত্রে গাড়ি আমরা চালাইতে পারি। এই ক্যামেরাগুলো যদি সচল থাকতো তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো, কারণ রাস্তায় অকারেন্স যে কোনো সময় হইতে পারে। তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরাও স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। টাকা পয়সা একটু ঘাটতি আছে, যার জন্য আমরা এগোতে পারছি না, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আর্থিক সামর্থ্যের প্রেক্ষিতে আমরা সামনের দিকে এগোবো আর কি। সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের 2 শতাধিক স্থানে গত 5 বছরে 260টিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান। আরও কিছু ক্যামেরা আমাদের দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও 50টা ক্যামেরা দেন, তারা দেয়নি। আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এইগুলো আমি মোটামুটি আমাদের সচল আছে, যেমন আর অচল হলে আমরা ঠিক করি। নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে 2.5 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাড়ছে দেশের কৃষিতে। এবার যেমন বর্ষার শেষে বেশি বৃষ্টিপাতে ব্যাহত হয়েছে সবজি চাষ, এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শুধু তাই নয়, জেগেছে শীতকালীন সবজি সরবরাহ সংকটের আশঙ্কাও। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ ঘুরে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। প্রাণ প্রকৃতির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় বৃষ্টি, তবে এই বৃষ্টি আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো, ভাসিয়ে নেয় কৃষকের ফসল, জীবিকা। মানিকগঞ্জের কৃষক রশিদের জন্য এবার দুর্ভাগ্য বয়ে এনেছে বর্ষার শেষ ভাগের অতিবৃষ্টি। 40% জমি থেকে গত বছর প্রায় 50,000 টাকার পোশাক বিক্রি করলে এবার 5 থেকে 10,000 টাকাও পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। টোটাল 30-32 টাকা খরচ গেছে 16.5 লইয়া। এখন পর্যন্ত এই যে 5,000 টাকা, যদি ভালো হইতো তো পাইকারে
40-50 হাজার টাকা লয়ে যেত। শুধু মানিকগঞ্জ নয়, সারা দেশে এবারের আশ্বিনের বৃষ্টি ভুগিয়েছে কৃষকদের। শীতের আগাম সবজির বাড়তি লাভের আশায় ঘুরে বালি। বৃষ্টির কারণে ওই গাছ সব মারা গেছে, তারপরে এই দুন্দুল লাগাইছি, এই দুন্দুলকে এখন দুন্দুলও শেষ। আমার বয়সে আমি এমন বৃষ্টি দেয়নি, আর বৃষ্টি বেশি হয়েছে, 7 দিন 5 দিন হয়েছে, কিন্তু 6 মাসের বৃষ্টি আমি দেয়নি। আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে কয়েক বছর ধরেই বর্ষার শেষ দিকের বৃষ্টির পরিমাণ বাড়ছে। ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষার শেষের দিকে যে সময় মাঠে প্রচুর শাকসবজি লাগানোর সময় থাকে। বদলে যাওয়া জলবায়ুর মধ্যে কৃষকদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করতে হবে, কার কি ক্ষতি সে ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা, কৃষি উপকরণের সহায়তা, ঋণের সহায়তা প্রদানের ব্যবস্থা করবে। আবহাওয়া অফিস বলছে, চলতি বছর অক্টোবরের শেষে বিদায় নেবে বর্ষা মৌসুম, তবে নভেম্বরেও হতে পারে স্বল্প ও মাঝারি বৃষ্টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনেককে হতাশ মির্জা ফখরুল। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা নেতাদের। জুলাই সনদ সই করে বাইরে ভিন্ন অবস্থানের সমালোচনা। নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন, ঠেকাতে হবে এআই অপব্যবহার। সশস্ত্র সহ আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে বৈঠকে ইসি। ভোটে আগে পরে 8 দিন মাঠে রাখার প্রস্তাব। এবং কোটা আন্দোলনের আড়ালে নীলনকশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনাল আইনের সমালোচনা। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাদিক, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।